হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস ও তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10-এর যে চলতড়িৎ আছে, সেই চলতড়িতের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন টাইপসের অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ এই অঙ্কগুলি তোমাদের পরীক্ষাতে আসবে। মাধ্যমিক পরীক্ষাতে আমি যে সব অঙ্কগুলো করছি তার মধ্যে তোমরা একটি বা দুটি দেখতে পাবেই কনফার্ম, কারণ এই সব অঙ্কগুলো প্রত্যেক বছর রিপিট হয়ে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও তোমরা যারা রেলের গ্রুপ ডি বা রেলের এনটিপিসি বা রাজ্য সরকারের বিভিন্ন গ্রুপ ডি এইসব পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরও অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি তোমরা বিন্দুমাত্র স্কিপ না করে পুরোটা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং তোমরা যদি এখনো অবধি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে করে নেবে। পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবচেয়ে প্রথমের অঙ্কটা, একটি পরিবাহী রোধ 6 ওহম, পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ যদি করা হয় তাহলে পরিবাহী রোধ কত হবে। চলো আমি অঙ্কটা লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এই দেখো অঙ্ক কি আছে, একটি পরিবাহী রোধ 6 ওহম, পরিবাহী দৈর্ঘ্য আমরা করে দিয়েছি দ্বিগুণ, তাহলে পরিবাহী রোধ কত হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো, রোধ এবং পরিবাহীর দৈর্ঘ্য, দেখো এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, রোধ এবং পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাকে কোন সূত্রটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এই সব ক্লাসগুলি সব করে নিয়েছি। রোধাঙ্কের যে ক্লাসটি আমি করেছিলাম তোমাদের, সেখানে আমি তোমাদের বুঝিয়েছিলাম ওই রোধাঙ্কের সূত্রটা এটা বসাতে হবে। তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলি চলতড়িতে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক বেশি কি হবে, সাহায্য হবে ওগুলো। ঠিক আছে, তো তাহলে দেখো কি বলেছে, একটি প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। পরিবাহীর রোধ কি আছে, 6 ওহম। ঠিক আছে, তো তাহলে দেখো ধরি পরিবাহীর কি ধরলাম আমরা, দৈর্ঘ্য এল একক, যেহেতু আমরা একক ধরে নিচ্ছি কোনো অসুবিধা নেই। আর কি ধরতে হবে, দেখো আমরা জানি রোধের সূত্রটা, রোধাঙ্কের সূত্রটা তোমরা যদি না জেনে থাকো তাহলে একটু মনে করে দিই। রোধাঙ্কের সূত্র হচ্ছে কি, আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে দেখো ওখানে কি আছে, রোটা তো কনস্ট্যান্ট, এল বাই এ, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই দুটি আমাদেরকে ধরে নিতে হবে, না হলে আমরা অঙ্ক করতে পারবো না। দেখো তাহলে কি করলাম আমরা, পরিবাহীর দৈর্ঘ্য ধরে নিলাম কি L1,
পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, ধরে নিলাম A1 একক। ঠিক আছে তো, এরপর তাহলে দেখো আমরা সূত্র লিখতে পারি, কি লিখতে পারি, R1 ইকুয়ালস টু রো এল বাই এ, এই সূত্রটি আমরা লিখতে পারি। তাহলে দেখো সবচেয়ে আগে তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, একটি পরিবাহী যখন এটিকে আমরা ধরে নিয়ে যদি লম্বা করে দিই তাহলে কি হবে, ওর লেন্থটা কমতে গেলে কি হবে, লেন্থটা বাড়ুক বা কমুক যাই হোক না কেন, লেন্থটা যদি অর্থাৎ দৈর্ঘ্যটা কমে বা বাড়ে তাহলে কি হবে, নিশ্চয়ই ওর সঙ্গে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে সেটিরও কিন্তু পরিবর্তন হবে। একটা মজার জিনিস একটা মাথায় রাখবে, একটা যে কোনো পদার্থকে তোমরা তার যাই চেঞ্জ করো না কেন, বুঝতে পেরেছ, ওর ক্ষেত্রফল, ওর কি বলে ঘনত্ব, যাই চেঞ্জ করো না কেন, ওই পদার্থটির একটি জিনিস কোনোদিন চেঞ্জ হবে না, কি বলতো, আয়তন। বুঝতে পেরেছো তো, বিশেষ করে আমি কঠিন পদার্থের বলছি, ঠিক আছে তো, কঠিন বা তরল, ওর কি চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হবে না, আয়তন থাকবে কনস্ট্যান্ট। তাহলে এর থেকে আমরা একটা আইডিয়া আমাদের মাথায় আসছে যে প্রথম পরিবাহী যে আয়তনটা হবে, পরের পরিবাহী তারটি অর্থাৎ দ্বিগুণ করার পর যে আয়তনটা হবে, দুটি আয়তন কি হবে, সর্বদা সমান হবে। বুঝতে পেরেছো, দেখো এখানে R1 এর মানটা দেওয়া আছে, বা না বের করলে চলবে, দেখো A1 ইকুয়ালস টু কি আমরা পেয়ে গেছি, রো L1 বাই R1। বুঝতে পেরেছো, দেখো এটা বলে দিচ্ছি, তোমার যদি বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা ক্ষেত্রফলের সঙ্গে কি গুণ করলাম, দৈর্ঘ্য গুণ করলাম, ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্যটা গুণ করলাম, তাহলে কি পেয়ে গেলাম আমরা, রো এল স্কোয়ার বাই R1। এদিকেও দৈর্ঘ্য গুণ করলাম, তাহলে এদিকেও দৈর্ঘ্য গুণ করবো, তাহলে দেখো এখানে যেটা এল ছিল এটা হয়ে গেল এল স্কোয়ার, উভয় পক্ষকে আমরা কি দৈর্ঘ্য দিয়ে গুণ করেছি। কেন দৈর্ঘ্য দিয়ে গুণ করলাম, তাহলে দেখো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করতে গেলে কি পেয়ে যাবো আমরা, আয়তনটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছ, এটা হচ্ছে এর আয়তন। এরপর যখন পরিবাহীর দৈর্ঘ্যটা যখন দ্বিগুণ করা হলো, তখন ধরে নাও তোমরা কত হয়েছিল, দৈর্ঘ্যটা দ্বিগুণ করলে কত হয়েছিল, প্রথমে ছিল যদি L1 যদি থাকে তাহলে পরে দৈর্ঘ্য কি হয়ে যাবে, L2। এই পাশে করছি বাকি অঙ্কটা, ঠিক আছে, দৈর্ঘ্য হয়ে যাবে L2। বুঝতে পেরেছো, সরি দৈর্ঘ্য হবে কি 2 ইন্টু L1, অর্থাৎ কি আগে দৈর্ঘ্যটা যত ছিল তার দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ করেছি আমরা দৈর্ঘ্যটা, বলেই আছে পরিবাহীর দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে দ্বিগুণ হয়ে গেছে। বুঝতে পেরেছো, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে ধরে নাও আমরা A2 ধরে নিচ্ছি, ক্ষেত্রফল ধরে নিলাম আমরা A2। বুঝতে পেরেছো তো, দেখো ক্ষেত্রফল যদি এটি হয় তাহলে আমাদের এখান থেকে আর রোধটা ধরে নিচ্ছি R2, রোধটা ধরলাম কি R2, সেম সূত্র বসাচ্ছি, R2 ইকুয়ালস টু কি হয়ে গেল, রো 2L1 বাই A2, অর্থাৎ কি এখানে তোমার তো
দৈর্ঘ্য মানে কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে, আর ক্ষেত্রফল কি হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে A2। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো এখান থেকে A2টা নিয়ে গেছি এই পাশে এবং R2টা নিয়ে এসেছি এই পাশে, তাহলে কি হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা, A2 সমান সমান রো 2L L1 ইন্টু R2। বুঝতে পেরেছো? এরপর উভয় পক্ষকে আমরা কি বার করব, আয়তন বার করব, কারণ একটু আগে বললাম দুটারই আয়তন কি হবে, সর্বদা সমান হবে। আয়তন বার করতে গেলে কি হবে, এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্যটা, অর্থাৎ দৈর্ঘ্য মানে এটা উচ্চতা, আয়তনের সূত্র কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে তো দৈর্ঘ্য মানে যেটি তারটি দৈর্ঘ্য সেটি তো উচ্চতা বোঝাচ্ছে, তাই না? এই পাশেও আমরা কি বার করলাম, L1 দিয়ে গুণ করতে গেলে এই পাশেও L1 দিয়ে গুণ করব, দুই পক্ষকে করব, শুধুমাত্র তো একটিকে করতে পারি না। তাহলে দেখো এটি আমার কি বেরিয়ে গেল, পরেরটির আয়তন। আর আগে আমরা বের করে আছি কি প্রথমটির আয়তন। তাহলে দেখো আমাদের নিশ্চয়ই এই আয়তনটার সাথে এই আয়তনটা কি হবে, সমান হবে। দেখো তাহলে কি হয়ে গেল, এই যে আয়তনটা ছিল রো L²/R1, এটা সমান সমান কি হলো রো, এই দেখো 2 ইন্টু এখানে L1 গুণ করলে কি হয়ে গেল আমাদের, L1 গুণ করতে গেলে হয়ে গেল 2L1। বুঝতে পেরেছো তো? সরি, একটু গন্ডগোল হয়েছে, দাঁড়াও। এখানে দৈর্ঘ্য মানে কি বোঝাচ্ছে, এখানে দৈর্ঘ্য মানে বোঝাচ্ছে 2L, পুরোটাই হচ্ছে দৈর্ঘ্য, শুধু L দৈর্ঘ্য নয়। তাহলে এই পাশেও 2L দিয়ে গুণ করলাম, এই পাশেও 2L দিয়ে গুণ করলাম। বুঝতে পেরেছো তো? এখানে দৈর্ঘ্য মানে কি বোঝাচ্ছে 2L, তাহলে এই 2L দিয়ে গুণ করলাম। তাহলে এখানে দৈর্ঘ্য 2L দিয়ে, এই পাশেও ক্ষেত্রফলকে যদি 2L দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, একও 2L দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমাদের হয়ে গেল কি আয়তন। এইটা যেটা আয়তন হলো, এই আয়তনটার সঙ্গে ওই আয়তনটা সমান করে দিব এবার। এটা দু দুগুণে কত হবে, তাহলে 4 হবে। দেখো এটি দু দুগুণে কত হয়ে গেছে, 4। এরপর দেখো রো এর সাথে রো কেটে গেল, L² এর সাথে L² কেটে গেল। এরপর দেখো R1 এর মান আমাদের জানা আছে, অর্থাৎ প্রথমে রোধ R1 ইকুয়ালস টু 6 ওহম। 1/6 ইকুয়ালস টু 4/R2। তাহলে R2 এর মানটা কি করে পাবো, এইটার সাথে এটা গুণ এবং এইটার সাথে এটা গুণ, 4 6 24, 24 ওহম। তাহলে পরিবাহী রোধ যদি আমরা দ্বিগুণ করি, সরি পরিবাহীর যে দৈর্ঘ্যটা যদি আমরা দ্বিগুণ করি তাহলে তার রোধটা কত হবে, তার রোধটা হবে 24 ওহম। যদি পরিবাহীর রোধটা প্রথমে ছিল 6 ওহম ছিল, যেহেতু পরিবাহীর প্রথমে রোধ ছিল 6 ওহম, তারপর যদি তাকে দ্বিগুণ করা হয় তাহলে কি হবে, রোধটা হবে 4 ওহম। বুঝতে পেরেছো তো? এই অঙ্কটা তোমাদের কিন্তু বারবার পরীক্ষাতে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখবে, আশা করছি যে কোনো জায়গাতে ডাউট থাকা উচিত নয়। ঠিক আছে তো? দেখো এরপর আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে, 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ 36 ভোল্ট, পরিবাহীতে প্রবাহ মাত্রা কত, লিখে দিচ্ছি অঙ্কটা। দেখো
বলে দিয়েছি কি 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ 36 ওহম, তাহলে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা কত হবে? রোধের সূত্র আমরা পড়েছিলাম কি, R ইকুয়ালস টু VI। দেখো R এর মান দেওয়া আছে কত 6, V এর মান দেওয়া আছে কত, সরি রোধের আমরা যে এককটা পড়েছিলাম সেটি R ইকুয়ালস টু VI নয়, V ইকুয়ালস টু IR, সরি আমার ভুল হয়েছিল একটু, V ইকুয়ালস টু IR, এটি হচ্ছে আমরা রোধের সূত্রে পড়েছিলাম V ইকুয়ালস টু IR। দেখো সূত্রগুলো কিন্তু বারবার গুলিয়ে যায়, সবারই গুলিয়ে যায়, আমারও মাঝে মধ্যে গুলিয়ে যায়, দেখবে তোমাদেরও গুলিয়ে যাবে, এই জন্য বলছি বারবার করে মনোযোগ সহকারে এগুলি দেখবে। কার মান বের করতে হবে, I, I সমান সমান কি V বাই R। V এর মান কত বললাম, দেওয়া আছে দেখো বিভব প্রভেদ কত আছে 36, R এর মান কত দেওয়া আছে দেখো 6 ওহম, কাটাকাটি করো 6 অ্যাম্পিয়ার, তাহলে প্রবাহ মাত্রা কত পেয়ে গেছি আমরা 6 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো তো? এই টাইপসের অঙ্ক তোমাদের কিন্তু বারবার এসে থাকে, ঠিক আছে? দেখো চলো এরপর তাহলে পরের অঙ্কটা চলে যাই। বলেছে 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রতি মিনিটে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে? দেখো কি বলেছে, 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রতি মিনিটে উৎপন্ন তাপের পরিমাণ কত? তাহলে দেখো যে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আগে পুট করো। রোধ 42 ওহম, প্রবাহ মাত্রা 5 এম্পিয়ার,
সময় বলে দিয়েছিল কি প্রতি মিনিট, অর্থাৎ 1 মিনিট, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। কি বার করতে বলেছে আমাকে? উৎপন্ন তাপ। জুলের সূত্র আমরা জানি, জুলের সূত্র কাজে লাগবে এখানে কি? H ইকুয়ালস টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J। আশা করছি বুঝতে পারছো। H ইকুয়ালস টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J। দেখো আমাদের এখানে সবের মান জানা আছে। J হচ্ছে কনস্ট্যান্ট 4.2, এটি তোমরা জানো, বাস মান বস করে দাও। I মানে হচ্ছে কত? 5। I মানে দেখো লিখেছি, I মানে 5, 5 তার স্কোয়ার মানে কত? 5 5 25। আর মানে কত বলে দিয়েছে দেখো? 42। টি মানে কত বলে দিয়েছে দেখো? 60 বাই 4.2। ঠিক আছে তো? এই দেখো এই পয়েন্টটি যদি আমরা তুলে দিই তাহলে উপরে হয়ে যাবে 10। ডাইরেক্ট আমরা কি করে দিচ্ছি? 60 এর সঙ্গে 10 গুণ করে 600 করে দিলাম। বুঝতে পেরেছো? এই দেখো 42 এর সঙ্গে 42 কেটে গেল, তাই না? 42 এর সঙ্গে 42 কেটে গেল, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো। 25 6 হচ্ছে 150, 25 6 150। তারপরে এই দুটি শূন্য আমরা বস করে দিলাম। 15,000 ক্যালোরি। দেখো 25 6 150, দুটি শূন্য বস করে দিলাম, 15,000 ক্যালোরি। দেখো এই টাইপসের অঙ্ক তোমাদের কিন্তু মাধ্যমিকে বারবার এসে থাকে। মাধ্যমিক ছাড়া রেলের বিভিন্ন পরীক্ষাতে বা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাতে এইসব অঙ্কগুলো কিন্তু বারবার 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 রিপিট করে। আমি দেখো তোমাদের কেন অত মনোযোগ সহকারে বুঝাচ্ছি, কারণ এগুলি কিন্তু তোমাদের প্রত্যেক বছরে রিপিট করে, বিভিন্ন চাকরির পরীক্ষা হোক বা ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা হোক না কেন। বুঝতে পেরেছো? দেখো তারপরে একটি অঙ্ক। একটি বাড়িতে 10টি 40 ওয়াটের পাখা প্রতিদিন 5 ঘন্টা করে চলে এবং 5টি 60 ওয়াটের বাতি 3 ঘন্টা করে চললে প্রতি ইউনিট 5 টাকা করে হলে মাসিক খরচ কত? দেখো এই টাইপসের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি অঙ্কটা লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দেখো এই টাইপসের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষাতে বারবার এসে থাকে। কি বললাম? একটি বাড়িতে 10টি আছে 40 ওয়াটের পাখা, এবং কি আছে? এটি কিন্তু ডেইলি কিন্তু 5 ঘন্টা করে চলছে। আর কি আছে? পাঁচটি আছে 60 ওয়াটের বাতি, এটি কিন্তু ডেইলি 3 ঘন্টা করে চলছে। ঠিক আছে, 3 ঘন্টা করে চলছে। প্রতি ইউনিটের 5 টাকা করে হতে গেলে এক মাসে খরচ কত হবে? মোট খরচ হলে প্রতি মাসে, এটা প্রতি মাসে হতো, হ্যাঁ না? প্রতি মাসে, অর্থাৎ এক মাসে কত খরচ হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো সবচেয়ে আগে আমাদেরকে বের করতে হবে প্রত্যেক দিন, অর্থাৎ এক এক দিনে আমার কত ওয়াট বিদ্যুৎ পুড়ে সেটি খরচ করতে হবে, মানে বিদ্যুৎ পুড়ে সেটি আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ কি বের করতে হবে? তড়িৎ ক্ষমতা। ঠিক আছে তো?
ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে, আশা করছি কোনো জায়গায় বুঝতে অসুবিধা দেবো না তোমাদের। বিওটি, টিটা বড় হাতের হতো। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, বা এটা হচ্ছে ইউনিট ঘন্টা, যেটি আমাদের ইলেকট্রিক বিল এসে থাকে। ঠিক আছে, কিভাবে বার করব, সব থেকে মোট কত ওয়াট খরচ হচ্ছে সেটি আমরা দেখব। দেখো 10টি আছে কি 40 ওয়াট, তাহলে কি 10 ইন্টু 40, এটি কতদিন কত ঘন্টা চলছে, ডেলি 5 ঘন্টা। তাহলে দেখো বাতিতে এই সরি পাখাতে কত বিল আসবে, কত বিল পুড়ছে সেটি আমরা পেয়ে গেলাম পার ডে, যুক্ত যেটা লাইটে যেটা পুড়ছে। দেখো লাইট কত আছে 5টি, 60 ওয়াট ইন্টু 60 কত করে চলছে 3 ঘন্টা ইন্টু 3। দেখো এটি আমরা কি পেয়ে গেলাম, একদিনে মোট কত বিদ্যুৎ খরচ হচ্ছে একদিনে। এটাকে আমরা যদি 30 দিয়ে গুণ করি, 30 দিয়ে যদি গুণ করি তাহলে এক মাসে হয়ে গেল, বুঝতে পেরেছো তো। আবার এটিকে 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে গেল, বিওটি হয়ে গেল, বুঝতে পেরেছো। প্রথমে মোট ইউনিট, এটা তো ওয়াটে আসবে, ওয়াটকে 1000 দিয়ে ভাগ করতে গেলে কিলোওয়াট হবে, আর কিলোওয়াটেই তো আমাদের ইলেকট্রিক বিল আসে না, ঠিক আছে, ওইটাই ওয়াট ইউনিট। দেখো এটা আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ক্যালকুলেশন দেখো মুখে মুখেই হবে। 5 4 20, একটা দুটা তিনটা শূন্য, বুঝতে পারছো, 3টে শূন্য বসে গেল। এটা 5 ঘন্টা হতো, সরি, তাহলে 3টা শূন্য হলো, 5 4 20 আর এই দুটো শূন্য, টোটাল 3টে, 2 এর পর 3টে শূন্য যুক্ত 5টি আছে, 3 5 15, 6 পড়ান 90। সরি এটা হতো 3, এটা 3 হতো, তাহলে এটা 3 ঘন্টা করে চলছে, ভুল করে একটা শূন্য হয়ে গেছিল, 3 ঘন্টা চলছে, তাহলে হয়ে গেল কত 900, ঠিক আছে তো। ইন্টু 30 ডিভাইডেড বাই 100। দেখো এবার আমি প্রশ্নটা মুছছি কারণ আমার তো জায়গা নেই। এই শূন্য কেটে দিলাম, দেখো 2000 আর 900 গুণ করলে, যোগ করলে 2900 হলো। 2900 যোগ করে 2900 গুণিত 3 আর নিচে চলে এলো 100, কারণ এই একটা শূন্য আগে কেটে দিয়েছিলাম। গুণটা মুখে মুখে করতে পারবে, এটা 30 ধরে নাও, 30 কে 3 দিয়ে গুণ করলে 90, 90 থেকে 3 বিয়োগ করে 87, 87 ইউনিট বা এত কিলোওয়াট। তাহলে এক মাসে আমার 87 কিলোওয়াট কি ইলেকট্রিক বিল পুড়ছে। দেখো 1 ওয়াটের দাম দিয়েছিল কত 5 টাকা, তাহলে এত সরি 1 ইউনিটের দাম ছিল 5 টাকা, তাহলে 87 ইউনিটে কত হবে, 5 7 35, 5 হাতে রইল 3, 5 8 40, 41 42 43, 435 টাকা আমার কি হবে এক মাসে ইলেকট্রিক বিল আসবে। ঠিক আছে, দেখে নাও, লিখে নাও। একটু সময় লাগছে আমি বুঝতে পারছি, তবুও এগুলো করতেই হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আরো দেখো একটা অঙ্ক আছে, বলছে দুটি তার কুণ্ডলী রোধ 3 ওহম ও 6 ওহম, এদেরকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে কত তুল্য রোধ আসবে, সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তাহলে কত তুল্য রোধ আসবে। তাহলে কি বললাম দেখো,
দেখো একটা আছে 3 ওহমের রোধ আছে এবং একটি আছে 6 ওহমের রোধ। এগুলোকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে কত তুল্য রোধ আসবে, আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কত তুল্য রোধ আসবে, এটি আমাদেরকে বের করতে হবে। শ্রেণীতে আছে কি, মোট যে রোধগুলো আছে তাদের যোগ করতে গেলে শ্রেণীতে চলে আসে। তাহলে দেখো শ্রেণীতে যোগ করতে গেলে কত হবে 9 ওহম, বুঝতে পেরেছো? শ্রেণীতে যোগ করলে হবে 9 ওহম। এবার সমান্তরালে বের করি। সমান্তরালে তুল্য রোধ কি হয় 1/r, equals to 1/r1 plus 1/r2 plus 1, যদি আরো থাকে যেহেতু এখানে দুটি আছে ওই জন্য 1 বাই করলাম, যদি আরো থাকতো তাহলে 1/r3, চারটা থাকলে 1/r4 এমনি করতাম। দেখো r1 কত হচ্ছে 3, r2 কত হচ্ছে 6, লসাগু করছি 6, 2 plus 1 সমান সমান 3/6, কাটাকাটি হয়ে গেল। দেখো কাটাকাটি হয়ে কত হলো 1/2। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি বেরিয়ে গেল r equals to 2 ওহম। তাহলে দেখো এখান থেকে তোমরা একটা আন্দাজ বুঝতে পারছো যে যদি আমরা কোনো সমবায়কে যদি শ্রেণী সমবায়ে যোগ করি তাহলে আমাদের রোধটা সর্বদা কি হয় বেশি বেরোয়, এবং আমাদের যদি সমান্তরাল সমবায়ে যোগ করি তাহলে কি হয় রোধটা কম হয়। অর্থাৎ আমরা দেখবো আমাদের কোনখানে বেশি রোধ প্রয়োজন, কোনখানে আমাদের কম রোধ প্রয়োজন। যেখানে বেশি রোধের প্রয়োজন সেখানে আমরা সমান্তরালে যোগ করবো, যেখানে বেশি রোধের প্রয়োজন সেখানে শ্রেণীতে যোগ করবো, যেখানে কম রোধের প্রয়োজন আমাদের সেখানে সমান্তরালে যোগ করব। বুঝতে পেরেছো? দেখো লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কিন্তু বারবার আসতে থাকে। দেখো আরেকটি অঙ্ক বলেছে, অসীম দূরত্ব থেকে 10⁻⁻2 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 2 জুল হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব কত। তাহলে দেখো আমি পুরোটা না লিখে নিয়ে যে মেন ডাটাগুলো লিখছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। দেখো কি কি দেওয়া আছে, আধানের পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ কিউ, আধান মানে হচ্ছে কিউ। আধানের পরিমাণটা দেওয়া আছে। আর কি বলেছে, কৃতকার্যের পরিমাণ হচ্ছে 2 জুল, অর্থাৎ ডব্লিউ। 2 জুল। তড়িৎ বিভব কত হবে, তড়িৎ বিভব কত হবে? তড়িৎ বিভব কত হবে? দেখো তড়িৎ বিভব কি করে আমরা বার করব, সবচেয়ে প্রথমে যখন চলতড়িৎ পড়িয়েছিলাম আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম কি, চলতড়িতের যে নিয়মটি বুঝিয়েছিলাম কি, অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে কোনো আধানকে যে পরিমাণ কার্য করতে হয় সেটি হচ্ছে তার তড়িৎ বিভব পড়েছিলাম। তাহলে v ইকুয়ালস টু w/q, এটি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে সূত্রটি? v ইকুয়ালস টু w/q। দেখো w এর মান দেওয়া আছে ww2, q এর মান কত আছে 10⁻⁻2, এটা উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে 10 স্কয়ার মানে হচ্ছে 100, 100 কে 2 দিয়ে গুণ করলে 200। বিভব প্রভেদের একক কি ভোল্ট, তাহলে আমাদের একক অ্যান্সার বেরিয়ে গেল কত 200 ভোল্ট। বুঝতে পেরেছো? দেখো আরেকটি ছোট্ট অঙ্ক আছে, এটা আমি তোমাদের করে দিই কারণ তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা একটু বড় হয়ে গেল বুঝতে পারছি আমি, তবুও একটি অঙ্ক আছে এটা আমি করে দিচ্ছি। দেখো কি বলেছে, কোনো পরিবাহের মধ্য দিয়ে 10 মিনিট ধরে
3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময় প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হবে, তাই না? সময় দেওয়া আছে 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড, বুঝতে পেরেছ? আর কি দেওয়া আছে? প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখো প্রশ্নটা না লিখলেও তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো কি 10 মিনিট ধরে একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হলে আধানের পরিমাণ কত? আমরা জানি কিউ ইকুয়ালস টু কি আইটি। কিউ ইকুয়ালস টু আইটি। আধানের পরিমাণ একক কি কুলম সি। তাহলে কত বেরিয়ে গেল? 1800। বুঝতে পেরেছো তো? দেখো এই সব অঙ্কগুলো তোমাদের কিন্তু মাধ্যমিকে বারবার আসে। আমি জানি আমার ভিডিওটা একটু বড় হয়েছে, তবু আমি বলবো তোমরা মনোযোগ সহকারে দেখবে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।